আজকের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশগত স্বাস্থ্য বিধান, আন্তর্জাতিক স্বাস্থ্য বিজ্ঞানের নিয়মাবলী এবং স্বাস্থ্যসম্মত পায়খানা বা স্যানিটারি ল্যাট্রিন। তো প্রথমেই আমরা দেখি পরিবেশগত স্বাস্থ্য কি আসলে। শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে আসলে আহ, পরিবেশের প্রভাবে যে স্বাস্থ্যের উপর কোন ধরনের মানে অ্যাকশন বা রিয়েকশন, ওই স্বাস্থ্যটাই হচ্ছে পরিবেশগত স্বাস্থ্য। যেমন এখানে বলা হচ্ছে যে বিশুদ্ধ বায়ু, স্থিতিশীল জলবায়ু, পর্যাপ্ত পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, রাসায়নিকের নিরাপদ ব্যবহার, বিকিরণ থেকে সুরক্ষা, স্বাস্থ্যকর এবং নিরাপদ কর্মক্ষেত্র, সঠিক কৃষি অনুশীলন, স্বাস্থ্য সহায়ক শহর এবং নির্মিত পরিবেশ এবং একটি সংরক্ষিত প্রকৃতি সুস্বাস্থ্যের সমস্ত পূর্বশর্ত। অনেকগুলো জিনিস এখানে। বিশুদ্ধ বায়ু, এটার প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর আছে। আহ এটার প্রভাবটা হচ্ছে মানে পজিটিভ প্রভাব। আর স্থিতিশীল জলবায়ু, এটারও পজিটিভ প্রভাব। যেমন এখন আমাদের জলবায়ু কিন্তু স্থিতিশীল না, অস্থিতিশীল। অর্থাৎ আমাদের যেমন ষড়ঋতুর দেশ, কিন্তু আমরা এখন কিন্তু ষড়ঋতু এভাবে দেখতে পাই না। অলমোস্ট মনে হয় ৩টা বা ৪টা বলা যায় আর কি ঋতুতে চলে আসছে। তাও এগুলা মানে ঠিক সময় মতো ওইভাবে মনে হয় লিঙ্গারও করে না আর কি। যাই হোক, অস্থিতিশীল জলবায়ু হয়ে গেছে। তো এই অস্থিতিশীল জলবায়ুরও কিন্তু একটা বিশাল নেগেটিভ প্রভাব। অস্থিতিশীল জলবায়ুর একটা নেগেটিভ প্রভাব কিন্তু আহ, মানে পাবলিক হেলথের উপর আছে, সেটা বোঝাই যায়। তার কারণ হচ্ছে এখন যেমন আগেও মানুষের জ্বর হতো। আহ, তখন জ্বরের ধরনগুলো যেমনটা ছিল, এখন মানুষের কিন্তু জ্বরের ধরন তেমনটা নাই। অনেক চেঞ্জ হয়ে গেছে জ্বরের ধরন। কিংবা দেখা গেছে আগেও মানুষের মানে কাশি হতো, এখনো কাশি হয়। কিন্তু এখন দেখি যে এরকম, আমি এগুলো বলতেছি আমার মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এরকম পেশেন্ট পাই যে আপনার কাশি হয়েছে, ওই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছে, মানে অ্যালোপ্যাথিক যে মেডিসিন, সিরাপ অথবা অ্যান্টিবায়োটিক পর্যন্ত খাওয়ার পরেও দেখা গেছে যে কাশি ভালো হয় নাই। মানে 15 দিন 20 দিন হয়ে গেছে, কন্টিনিউয়াস আপনার কাশির সিরাপ খেয়ে গেছে কিংবা অ্যান্টিবায়োটিক খেয়েছে 5 দিন 7 দিন, কিন্তু তাতেও মানে কাশি আর কমছে না। তারপরে হয়তো আসছে, মানে এরকম পেশেন্টও পাচ্ছি কিন্তু ইদানিং কালে। তো তার মানে কি, যে এই যে কাশির একটা ধরন ছিল আগে, যে নর্মালি হোক সে মানে অ্যালোপ্যাথিক মেডিসিনই খেত কিন্তু সুস্থ হয়ে গেছে হয়তো। বাট এখন কিন্তু আর সেগুলো হচ্ছে না। ইভেন আমি শুধু বলবো না যে না আমাদের হোমিওপ্যাথিতে ভালো হচ্ছে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও দেখা গেছে যে সিমটম বেসড কাশির মানে সিমটম অনুসারে যে মেডিসিন দিচ্ছি, হয়তো খুব একটা ইমপ্রুভ হচ্ছে না, আমাকে মেডিসিন আবার চেঞ্জও করতে হচ্ছে। আগে হয়তো দেখা গেছে যে ওই সিমটমে মেডিসিন খুব মানে দ্রুত কাজ করে ফেলছে রোগীর উপর। তো এই যে পরিবর্তনগুলা, এখন এই পরিবর্তনগুলা মানে এটার জন্য আসলে আহ, এই যে স্বাস্থ্যের মানে যে পরিবর্তন, এই পরিবর্তনটা মানে কোন দিক থেকে আমরা বলবো? প্রথমত তো এটা বলতেই পারি যে অস্থিতিশীল জলবায়ুর যে নেগেটিভ প্রভাব, এটার কারণে ডিজিজ গুলার পরিবর্তন হয়ে গেছে। এক, 2 নম্বর হচ্ছে যে এই মানে অস্থিতিশীল জলবায়ুর কারণে, মানে এটা আমি একটা ফ্যাক্টর নিয়ে বলছি, আরো ফ্যাক্টর আছে। যেহেতু এটা নিয়ে বলছি এই জন্য এটার উপর বলছি আর কি। যে এই অস্থিতিশীল জলবায়ুর কারণে হয়তো আমাদের যে স্বাস্থ্য বা শারীরিক যে ব্যবস্থাপনা, এগুলোর কিছুটা ব্যত্যয় বা বিকৃতি ঘটছে। যে কারণে রোগ শক্তি মানে জীবন শক্তির সাথে দেখা গেছে যে যুদ্ধ করে রোগ শক্তি জয়লাভ করতেছে। মানে সেখানে আমরা সহায়ক হিসেবে ঔষধ প্রয়োগ করার পরও মানে জীবন শক্তি হয়তো দেখা গেছে রোগ শক্তিকে হারানোটা খুব টাফ হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু এই যে জলবায়ুর যে নেগেটিভ প্রভাব, এটা কিন্তু একটা মানে বিশাল খারাপ দিক। এবং যে কারণে এখন সারা বিশ্বব্যাপী কিন্তু
এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব মানে মাতামাতি। আসলে কিন্তু এটা একটা সেনসিটিভ ইস্যু। আ কারণ আ হয়তো এমনও সময় আসতে পারে আমাদের দেশে, বিদেশে যেমন দেখা যায় কোনো দেশে যে ২ টাই ঋতু দেখা যায় বা একটাই মেজর ঋতু দেখা যায়। সারা বৎসর একই স্টাইলের। হয়তো মাঝখানে একটা অন্য ধরনের আ জলবায়ু দেখা যায় আরকি। তো আমাদের দেশেও কিন্তু হয়তো সামনে এরকম হয়েও যেতে পারে। যে এখন আমরা ৩ টা বা ৪ টা দেখি, হয়তো দেখা গেল যে ২ টা ঋতুর দেশ হয়ে গেছে। তো এবং এটা খুব আনন্দের বিষয়ও না। এটা আসলে মূলত দেখা যাবে যে জনস্বাস্থ্যের উপরে একটা বিশাল প্রভাব ফেলবে। একইভাবে আরো ফ্যাক্টর যেমন রয়েছে পর্যাপ্ত পানি। পর্যাপ্ত পানি আবার সেই সাথে বিশুদ্ধ পানি এটাও জরুরি। একটা হচ্ছে যে আমরা পর্যাপ্ত পানির সংস্থান আছে কিনা বা সম্ভব কিনা? এবং যদি পর্যাপ্ত পানির সংস্থান না থাকে বা পর্যাপ্ত পানি যদি না থাকে, তখনই প্রশ্ন এসে যাবে যে তার মানে আমাদের যে পানি আছে, দূষিত পানিকে আ রিফাইন করে সেটা আবার খাবার পানি হিসেবে সরবরাহ করতে হবে। যেটা অলরেডি করাও হচ্ছে। কারণ এত পানি তো আসলে এখন আমাদের পানির লেয়ার যেমন ঢাকা সিটিতে অনেক নিচে নেমে গেছে। তো সেই ক্ষেত্রে আ ইভেন এটাও করা হয়েছে ওই যে গার্মেন্টস ফ্যাক্টরি, ট্যানারিতে যে বর্জ্য পানি আ মানে হচ্ছে ওখানে আউট করা হচ্ছে, ওইটাকে আবার মানে সরকারিভাবে সেটাই প্রস্তাবনা আছে যে ওইটাকে আবার বিশুদ্ধ করে ওইটাকে আবার খাওয়ার উপযোগী করে আবার সাপ্লাই দিতে হবে। এটা কেন আসতেছে ব্যাপারটা? ব্যাপারটা আসতেছে এই কারণে যে পানির পর্যাপ্ততা কমে যাচ্ছে। স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি। আরেকটা হচ্ছে যে আমরা আ স্যানিটেশন এর প্রতি কতখানি যত্নশীল। অর্থাৎ আমরা ওইটাকে কতখানি গুরুত্ব দিচ্ছি এবং স্ট্যান্ডার্ড যে আ হেলথ রুলস বা স্বাস্থ্যবিধিগুলো আছে, এগুলাই বা আমরা কতখানি মেনে চলছি। আমরা যেমন আ অবাধে আ মানে ওপেন প্লেসে আ স্ট্রিট ফুড খাই। কিংবা দেখা যায় অনেক সময় হয়তো যেই প্লেসে খাবার খাচ্ছি, ওই প্লেসটাতে হয়তো আমার খাবারটা ঠিক আছে। কিন্তু প্লেসের কারণে ওই খাবারটা দূষিত হয়েও যেতে পারে। সেটাকে আমরা কেয়ার নিচ্ছি না। তাহলে এগুলা কিন্তু স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলে। অর্থাৎ ওখানে যদি এরকম কোনো আ ক্ষতিকর জীবাণু থাকে যেটা আমার খাবারটা হয়তো ঠিক ছিল। কিন্তু ওই পরিবেশ থেকে খাবারের মধ্যে ওই খারাপ ধরনের জীবাণুটা চলে আসছে এবং খাবারের মাধ্যমে সেটা আমার শরীরে প্রবেশ করে গেছে। তাহলে তো আমি দেখা যাবে যে একটা হুমকির মধ্যে পড়ে গেলাম। রাসায়নিকের নিরাপদ ব্যবহার। এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। এখন তো মেক্সিমাম আমাদের খাবার-দাবার মানে শাকসবজি থেকে শুরু করে, ফ্রুটস থেকে শুরু করে মানে সবকিছুতেই ওই যে মাছ থেকে শুরু করে সবকিছুর মধ্যেই হচ্ছে কেমিক্যাল ইউস করা হচ্ছে। এখন হয়তো অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে কি আগে কেমিক্যাল ইউস করা হতো না? বা এটা কি অপরাধ নাকি? না, কেমিক্যাল প্রিজার্ভেশন এর জন্য আ কেমিক্যাল ইউস করা যেতে পারে। বাট সেটার একটা নির্দিষ্ট মাত্রা আছে। এখন যেটা করা হচ্ছে যে ওই মাত্রাটা ছাড়িয়ে তারপর ইউস করা হচ্ছে। অর্থাৎ যতটুকু ইউস করা দরকার তার চেয়ে বেশি ইউস করা হচ্ছে। যেটা আমাদের জন্য মানে স্বাস্থ্যের জন্য হুমকি। যেমন ফরমালিন। ফরমালিন একটা প্রিজারভেটিভ এবং এটা ইউস করা যাবে না তা না, ইউস করা যাবে। বাট এটার একটা রেঞ্জ আছে যে এই পরিমাণ ইউস করতে হবে। কিন্তু দেখা গেছে যে যে দোকানদাররা মাছ দোকানদার বা মানে যেই ফুড গুলাতে ফরমালিন ইউস করা যায়, যেমন ফ্রুটস এ কার্বাইড ইউস করা হয়। ওই মাছে হচ্ছে ফরমালিন ইউস করা হয়। মানে একেকটার এক ধরনের কেমিক্যাল। তো এখন অ্যা ওখানে দোকানদাররা দেখা গেছে যে সেই বিষয়টা আসলে মাথায় রাখতেছে না। উনাদের এই বিষয়টা হলো যে আমার ফুডটাকে বেশিদিন আ অপরিবর্তনীয় অবস্থায় রাখতে হবে এবং সেজন্য বেশি পরিমাণে ইউজ করে বসে থাকে। এইটা যেমন একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর ক্ষেত্রে মানে এটাও একটা ব্যাপার যে কম পরিমাণে ইউজ করলে হয়তো দ্রুত নষ্ট হয়ে যাবে, পচে যাবে। পচনশীল যে সমস্ত বিষয়। আর ওরা তো হচ্ছে লাভের দিকটাই বেশি দেখবে। আ এই সমস্ত অনেক কিছু জড়িত আছে। যাই হোক, এখন এই রাসায়নিকের যে নিরাপদ ব্যবহার কিন্তু হচ্ছে না। যে কারণে আ আ আপনারা হয়তো খেয়াল করবেন যে কোভিডে
আসলে যদি আমরা দেখি যে ওইটা প্যান্ডেমিক ছিল এবং ওই প্যান্ডেমিকে ওভারঅল বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে। মানে এটা আমাদের হয়তো চোখে ধরা পড়ছে যে অসংখ্য মানুষ মারা গেছে বা সারা বিশ্বব্যাপী অসংখ্য মানুষ মারা গেছে। কিন্তু চুপে, চুপে কত মানুষ মারা যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি দেখেন যে ক্যান্সার, তারপর হচ্ছে হার্ট ডিজিজ, হ্যাঁ? কিডনি ডিজিজ এগুলাতে আপনি ১ মাসের একটা যদি আপনি হিসাব নেন, তাহলে দেখবেন যে আসলে এই ৩ টা ডিজিজই বললাম যে ৩ টা ডিজিজে কত মানুষ মারা যাচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে কি যে আমাদের চোখে হয়তো এভাবে ধরা পড়ছে না। এই কারণে আমরা এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যাথা নাই বা ওরকম আমাদের টেনশনও হচ্ছে না। কিন্তু কোভিডটা এটা চোখের সামনে ধরা পড়ছে। এই কারণে আমরা দেখতেছি যে অসংখ্য মানুষ মরে গেছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি এই ডিজিজ গুলা হয়তো বলতে পারেন কেন এই ডিজিজ গুলো কি আগে ছিল না? ছিল। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই ডিজিজ গুলাতে আগে আক্রান্তের সংখ্যা কত ছিল? আর এখন কত মানুষ আক্রান্ত হচ্ছে? এত উন্নত মানে চিকিৎসা বিদ্যা এখন আছে। তারপরেও মানুষকে বাঁচায় রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। মানে প্রায়শই শোনা যায় মানে এদিক-সেদিক যে ওই যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক করেছে, ওই অমুকে ক্যান্সার ধরা পড়ছে। মানে এগুলো একেবারে এখন র‍্যান্ডম। আর আমি তো আমার মনে হয় কি যে প্রতি মাসে কয়টা পেশেন্টের যে এ ধরনের কেস আমি পাই এবং শুনি। মানে আমি নিজে অবাক হই যে বিষয়টা কি? যাই হোক। তো এখন এইগুলার পিছনে আসলে কারণ কি? এগুলোর পিছনে কিন্তু এই যে রাসায়নিকের যে নিরাপদ ব্যবহার হচ্ছে না, ওইটাও কিন্তু একটা বিশাল আ মানে কারণ। আরেকটা হচ্ছে বিকিরণ থেকে সুরক্ষা, বিভিন্ন রেডিয়েশন। আমরা মোবাইলের মোবাইল তো এখন আমাদের কি বলবো? যে পরিবারের মেম্বারদের চেয়েও আরো বেশি ক্লোজ। যে এটা হাতে না থাকলেই মনে হয় যে কিছু নাই। এটার যেমন ইউজ হচ্ছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু রেডিয়েশন ও নিচ্ছি। কম্পিউটার ইউজ করতেছি, রেডিয়েশন নিচ্ছি। কারণ আমাদের চতুর্দিকে তো ওয়াইফাই, নেটওয়ার্ক আছেই। তো রেডিয়েশন এর অভাব নাই। তো এই সমস্ত আ রেডিয়েশন গুলোও কিন্তু আ মানে অনেক যে ক্ষতিকারক রেডিয়েশন আছে যেগুলো নাকি ক্যান্সার মানে তৈরি করতে খুব সহায়ক। আ তারপর হচ্ছে নিরাপদ কর্মক্ষেত্র, আমাদের কর্মক্ষেত্র কি নিরাপদ আছে কিনা? দেখা গেল এমন ডিজিটাল আ অফিস যে আমরা খুব ডিজিটাল আরাম-আয়েশে মনে হচ্ছে যে কাজ করছি। আসলে কিন্তু এদিকে আমাদের যথেষ্ট পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি আছে। মানে ওখানে ওই পরিবেশটা আমাদের স্বাস্থ্যের জন্য আসলে হুমকি। সঠিক কৃষি অনুশীলন, এই যে হাইব্রিড অনেক কিছু এখন পাওয়া যায়। বড়, বড় লাউয়ের মতো পেঁপে পাওয়া যায়। তারপর আ দেখবেন বাজারে কি সুন্দর পুঁটি মাছ আ বেশ কিছু বছর আগে হারাই গেছিল। এখন আবার কিন্তু প্রচুর পরিমাণে পুঁটি মাছ পাওয়া যায়। আ এবং প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ফার্মের মুরগি পাওয়া যায়। মানে এভেইলেবল অনেক কিছুই পাওয়া যায়। যেগুলো হারায় গেছিল সেগুলো এখন পাওয়া যায়। তো এগুলা তো সব হচ্ছে আপনি মাছ বলেন, এমনিতে কৃষি শাকসবজি থেকে শুরু করে আ পশু, পাখি এগুলো সবই কিন্তু কৃষির আওতাভুক্ত। মানে কৃষির তো অনেকগুলা উইংস। তো এগুলা সবই কৃষির আওতাভুক্ত। তো এগুলা এই যে হর্টিকালচার এর মাধ্যমে আ বিভিন্ন প্রজাতি বের করা হচ্ছে বা উৎপাদন বাড়ানো হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হয়তোবা আমাদের চাহিদা পূরণের জন্য এগুলা করা হচ্ছে। কিন্তু এগুলা কতখানি নিরাপদ? আমাদের স্বাস্থ্যের জন্য কতখানি এগুলা নিরাপদ আছে? ওটা তো আসলে ভাবা হচ্ছে না। বা আমরা নিজেরাই দেখা গেছে বাজারে গিয়ে ফার্মের মুরগি কিনে ফেলতেছি। এবং অহরহ ফার্মের মুরগি খাচ্ছি। কিছুদিন পর হয়তো দেখা গেছে ফ্যাটি লিভার হয়ে গেছে কিংবা কোলেস্টেরল হাই হয়ে গেছে। তো এখন হয়ে গেলে হয়তো বলতে পারেন যে এটা কি দোষের? অবশ্যই দোষের। আপনার ফ্যাটি লিভার যদি হয়, তারপর এটা বাড়তে, বাড়তে একসময় দেখা যাবে যে আপনার গল ব্লাডার স্টোন ধরা পড়বে। মানে গল ব্লাডার অ্যাটাক করবে আরকি। আবার দেখা যাবে কোলেস্টেরল হাই হয়ে গেছে, তারপর আপনার হাই ব্লাড প্রেশার হবে। হাই ব্লাড প্রেশার থেকে তারপরে যখন আরো দীর্ঘদিন যাবে, তারপর হচ্ছে এবার হার্টের ডিজিজ হবে। তো তাহলে সমস্যাটা সূত্রপাত কোথায়? সূত্রপাত হইছে আমরা মানে দাদা হচ্ছে কিনে খাচ্ছি, ফার্মের মুরগি খাচ্ছি। এবং কারণ হচ্ছে কি যে ওই ফার্মের মুরগিগুলোকে তো ওরকম তাজা করা হচ্ছে, যে ফুড খাওয়ানো হচ্ছে ওই ফুড তো নিরাপদ না। তারপর চাষের মাছ যেগুলা, আ তারপরে যেমন হচ্ছে যে তেলাপিয়া মাছ আরো ভয়ংকর। যেটা মানে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। কারণ তেলাপিয়া মাছের যে খাদ্য এটা খুবই একটা মানে অনিরাপদ খাদ্য। যাই হোক
তো এইগুলা সবকিছু মিলেই হচ্ছে যে আমাদের স্বাস্থ্য সহায়ক। আমরা যে শহরে আছি এটা কতখানি স্বাস্থ্য সহায়ক? বাসা থেকে বেরিলেই এই যে রাস্তাঘাটের কি অবস্থা, মানে যানবাহনের থেকে যে সমস্ত বের হচ্ছে ওগুলা কতখানি নিরাপদ? আ বা আমরা যে গাড়ি ঘোড়াতে চলতেছি এ ওখানে আমাদের স্বাস্থ্য কতখানি মানে নিরাপদভাবে সংরক্ষিত হচ্ছে? এই বিষয়গুলাই কিন্তু আসলে এই পরিবেশগত স্বাস্থ্যের বিষয়। তো আ এখন এই যে প্রত্যেকটা টার্ম নিয়ে আমি একটু, একটু করে বললাম। তার মানে হচ্ছে কি যে আমাদের স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য মানে নির্ভর করা আ এটা যে শুধু ব্যক্তি সচেতনতা মিনস যে আমি আ পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে থাকলাম, খাওয়ার আগে হাত ধুয়ে নিলাম। আ শুধু বাসায় আমি খাবারটা পরিষ্কারভাবে খেলাম। আ বা হচ্ছে যে আমি পরিষ্কার কাপড়-চোপড় পরলাম। তাতেই কি আমি সুস্থ থাকতে পারবো? না। এই যে অনেকগুলা টার্ম বললাম, এগুলা তো হচ্ছে পরিবেশের ফ্যাক্টর। এখন এগুলোর কারণেও কিন্তু আমি অসুস্থ হতে পারি কিংবা আমার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এবং এই ফ্যাক্টর গুলাকে কম্বাইন করেই বলা হচ্ছে পরিবেশগত স্বাস্থ্য। এখন এখানে ৫ টা পরিবেশগত বিপদের কথা বলা হচ্ছে। মানে অনেকগুলা ফ্যাক্টরের কথা বলছি। তার মধ্যে ৫ টা মোটা দাগে মানে বি আ পরিবেশগত বিপদের কথা বলা হচ্ছে। এগুলো কি? যেমন মানুষের সৃষ্ট বিপদ, যেমন বায়ু একটা, পানি একটা। মানে বায়ু দূষণ এবং পানি দূষণ। এগুলো ২ টা। বিষাক্ত বর্জ্য, বিষাক্ত বর্জ্য ওই যে কলকারখানা থেকে, হসপিটাল থেকে। ইভেন হসপিটাল থেকেও তো মানে বর্জ্য আমাদের অ মানে হোমিওপ্যাথিক হসপিটাল থেকে ওই বর্জ্য অপসারণের তেমন কোনো নাই। কিন্তু মানে অ্যালোপ্যাথি যে মেডিকেল কলেজ হসপিটাল গুলো আছে, ওখানে যেহেতু আ মানে একটা লার্জ ভলিউমে পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া হয় কিংবা বিভিন্ন সার্জিক্যাল ইস্যু থাকে বা অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকে। তো ওখানে কিন্তু প্রতিদিনই অনেক মানে পেশেন্ট আ মানে ওয়েস্ট বের হয়। এখন ওই পেশেন্ট ওয়েস্ট গুলাও কিন্তু যদি ভালোভাবে মেনেজ করা না হয়, তাহলে ওগুলো কিন্তু পরিবেশকে দূষিত করাটা খুবই স্বাভাবিক। কীটনাশক এবং রাসায়নিক। এই হচ্ছে মোট ৫ টা। বায়ু, পানি, বিষাক্ত বর্জ্য, কীটনাশক ও রাসায়নিক। এই ৫ টা হচ্ছে পরিবেশগত বিপদ। বিপদ মানে আমাদের জন্য মানে একেবারে স্ট্রেইট যে হুমকি। প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া পরিবেশগত বিপদের মধ্যে আছে অণুজীব, যেগুলো আমরা খালি চোখে দেখি না। ওই যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং কোনো না কোনো মাধ্যম দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতেই পারে খুব ইজিলি। ভাইরাস তো পানি, বাতাস সবকিছুর মাধ্যমেই প্রবেশ করতে পারে। আ ব্যাকটেরিয়াটা হয়তো ভেরি করে আরকি। ব্যাকটেরিয়ার তো অনেক টাইপ আছে, ভেরি করে। আর কিছু উদ্ভিদ প্রজাতি আছে আবার আ যেগুলা আ প্রাকৃতিক কিন্তু আ আমাদের স্বাস্থ্যহানির জন্য বা স্বাস্থ্যের জন্য হুমকিও হতে পারে। এখন উদ্ভিদ প্রজাতি বলতে সেগুলো হতে পারে যে আমাদের কোনো খাদ্য হিসেবে আমরা হয়তো গ্রহণ করছি। আ কিন্তু সেটা তো উদ্ভিদ। আমরা হয়তো দেখা গেল কলমি শাক কিনে আনতেছি বাজার থেকে। যে শাকের মধ্যে বলা হয় কলমি শাক হচ্ছে হাই প্রোটিন। আ এটা বাজার থেকে কিনে আনলাম। কিন্তু এটা হয়তো দেখা গেল আ চাষ হচ্ছে কোথায়? ওই বিএনপি বস্তির ড্রেনের পানি দিয়ে। এবং কোন একটা জরিপে কিন্তু দেখা গেছে যে ওই কলমি শাক প্রচন্ড বিষাক্ত। হ্যাঁ, এখন হয়তো বলতে পারেন তো তাইলে কলমি শাক খেয়ে কি মানুষ অসুস্থ হইছে? হ্যাঁ, এখন যার নাকি ইমিউন সিস্টেম ভালো, সে হয়তো অতটা সিক হয় নাই। আবার হয়তো দেখা গেল যে ১০ জন খেয়েছে তার মধ্যে ৩ জন একটু সিক হয়েছে। উনি গুরুত্ব দেয় নাই। কি কারণে সিক হয়েছে বুঝতে পারে নাই। বাট হয়তো দেখা গেল যে কারণটা হচ্ছে ওইটা। ওখান থেকে যে টক্সিন বডিতে প্রবেশ করেছে এবং তাকে সিক বানিয়ে ফেলেছে। তো এই এগুলো হচ্ছে উদ্ভিদ প্রজাতির মাধ্যমে, এটা একটা এক্সাম্পল দিলাম। প্রাকৃতিক দুর্যোগ হলেও কিন্তু হতে পারে। যে বন্যা হলো, আ সেখানে বন্যা হলে তো পানি সব ভাসায় ফেলে যেহেতু ওই যে খাবার নিরাপদ পানি পাওয়া যায় না। আ এবং দেখা যায় তখন সাধারণত ওই যে ডায়রিয়া, কলেরা এই ধরনের রোগগুলা মানে পানিবাহিত রোগগুলা একটু বেশি হয় কিংবা অন্য ধরনের স্কিন ডিজিজ ও হতে পারে। হ্যাঁ? তো ভারী ধাতু এবং বিকিরণ। ভারী ধাতু বলতে সীসা, lead বাতাসে ওই যে সীসা আ প্রচুর পরিমাণে আছে আমাদের ঢাকা সিটির।
এবং এগুলা সাধারণত কলকারখানার যে ধোঁয়া বা কিছু গাড়ির ধোঁয়া, হ্যাঁ? বা বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন থেকে হতে পারে যে বাতাসে চলে যায়। আর ওই বাতাস থেকে তো ইজিলি আমাদের শরীরে ঢুকতেই পারে। তো এই সমস্ত কারণেও হতে পারে। তো এগুলো বললাম যে প্রাকৃতিক, যেটা আসলে আমরা চাইলেও নিয়ন্ত্রণ করা খুবই টাফ। এখন আমি তো চাইলে ঢাকা সিটির বাতাসকে মানে রিফাইন করতে পারব না। রিফাইন করা সম্ভব। সেক্ষেত্রে হচ্ছে ঢাকা সিটির মানে ধোঁয়া বের হয়, এরকম গাড়ি টোটালি অফ করে দিতে হবে। কিংবা কলকারখানা সব সরাই ফেলতে হবে। এছাড়া আমি তো বাতাসকে আসলে রিফাইন করা আমার পক্ষে পসিবল না। আ কিংবা এটাও পসিবল না যে আমি বাতাস থেকে লেড সরাইয়া মানে সীসা সরাই দিয়ে তারপর আমি এই যে শ্বাস-প্রশ্বাসের কাজটা চালাতে বলব। সেটাও সম্ভব না। তো কাজেই এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া পরিবেশগত বিপদ। আর উপরেরগুলা যেগুলো বললাম, ওগুলো হচ্ছে আমাদের কিছুটা কন্ট্রোলে আমরা চাইলে পারি আরকি, চেষ্টা করলে পারি। এখন পরিবেশগত স্বাস্থ্য বিধানগুলা কি? এই যে যেটা টপিকে অলরেডি টাইটেলটা এটাই ছিল। মানে আমাদের কি আসলে একটু খেয়াল রাখা উচিত বা মেনে চলা উচিত? লম্বা ঘাসে হাঁটা এড়িয়ে চলুন যদি না আপনি এমন পোশাক না পরেন যা আপনার হাত ও পা সহ আপনাকে পুরোপুরি ঢেকে রাখে। আপনি যদি এখন এমআরটি দিয়ে ওই যে দিয়াবাড়ি চলে যান, ওখানে গিয়ে কাশবনে হাঁটতে থাকেন। হয়তো আপনার কাছে খুব ভালোই লাগবে। বিকেলবেলা হালকা বাতাস কাশবনে হেঁটে আসলেন। তো ওখানে যে এই কাশবনের এগুলো তো খুব বড় থাকে। এখন আপনি ওইটার মধ্যে দিয়ে হেঁটে আসলেন গিয়ে আপনার শরীরে টাচও লেগেছে। দেখা গেল এসে ৫ দিন পর আপনার কোন একটা স্কিন ডিজিজ দেখা দিল। আপনি হয়তো বুঝতে পারেন নাই যে ওই যে বিয়ে বাড়ি গিয়ে কাশবনে হেঁটে আসছেন তার কারণে ওখান থেকে হয়তো কোন জার্ম আপনার আ স্কিনে অ্যাটাক করেছে যে কারণে আপনার স্কিন ডিজিজটা হয়েছে। আপনার হয়তোবা ওইভাবে চিন্তা করেননি। কিন্তু আসলে ওই কারণে হয়তো হয়েছে। তো এইজন্য বলা হচ্ছে যে লম্বা ঘাস যেখানে আছে আপনি যদি হাঁটেন তাহলে আ আপনাকে হয়তো ওই ধরনের ড্রেস পরা অবস্থায় হাঁটা উচিত যেখানে ওগুলার সংস্পর্শ আপনার বডিতে লাগবে না। তারপরেও আমাদের একটু খালি পায়ে হাঁটা উচিত। কিন্তু এটা স্থান ভেদে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি কোথায় আসলে যাচ্ছেন বা ওখানে আ আপনি যে লম্বা ঘাস কিংবা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবেন, ওখানে তো মশাও থাকতে পারে। যে মশাগুলা মানে বিষাক্ত মশা বা যেই মশাগুলা কামড় দিলে আপনি হয়তো ম্যালেরিয়া আক্রান্ত হতে পারেন। আ কিংবা ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। তো এজন্য সেটা হচ্ছে আপনার নিজের চিন্তা করে ওইভাবে কেয়ারফুল থাকতে হবে। সূর্যাস্ত এড়িয়ে চলুন যখন মশা বেশি সক্রিয় থাকে। মানে মশার কিন্তু কিছু টাইমিং আছে। যে কখন বেশি মশা উড়ে কিংবা উৎপাত বেশি হয়। সেটা হচ্ছে সূর্যাস্তের সময়। এজন্য ওই যে সূর্যাস্তের সময় যতখানি সম্ভব আপনি একটু ওই ধরনের ডার্ক এরিয়া অথবা যেখানে মশার একটু উপদ্রব বেশি থাকবে, ওই স্থানগুলাকে এড়িয়ে চলতে হবে। ঘরে আসার পর যত তাড়াতাড়ি সম্ভব গোসল করুন। এটা আসলে যদিও পরিবেশগত স্বাস্থ্য বিধানে বলা আছে, মানে নট নেসেসারি যে আপনাকে গোসল করতে হবে। আপনি যদি ওই ধরনের ড্রেস আপ করা থাকেন, তাহলে আসলে এটা প্রত্যেকেরই আমাদের উচিত যে আমরা বাইরে থেকে ঘরে এসে ফার্স্ট এই হচ্ছে ওয়াশরুমে গিয়ে হাত মুখটা ধুয়ে ফেলা। মানে এট লিস্ট যতটুকু ওপেন থাকে আমাদের বডির ততটুকু পরিষ্কার করে নেওয়া। কারণ আপনি বাইরে হতে পারে যে আপনি কোন পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে কোন জায়গা থেকে ঘুরে আসছেন। আপনার পাশের যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তির কাছ থেকে যে কোনো মানে জীবাণু আপনার হাতে কিংবা মানে বা আপনার বডির কোনো ওপেন স্পেস এ জীবাণু মানে চলে আসে নাই, সেটা তো আর চোখে দেখা যাচ্ছে না। তো সেজন্য আ কিংবা সেটা অন্য কোনো ব্যক্তি থেকে না হোক। আপনি গিয়ে হয়তো দেখা গেল আয়েশ করে কোনো একটা ভালো রেস্টুরেন্টেই ঢুকে বসে চা খেয়ে আসলেন। এখন আপনি যেখানে বসছেন, ওখানে হয়তো তার আগে আরেক ব্যক্তি বসে গেছে যার মধ্যে কোনো জার্ম ছিল। সেটাও তো আপনার মধ্যে চলে আসতে পারে। তো এজন্য বলা হচ্ছে যে আসলে বাইরে থেকে আসলে অ্যা যদিও গোসলের কথা বলা হচ্ছে, গোসল না করুন এট লিস্ট মানে হাত মুখটা ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। আপনার উঠোনে পানি জমতে দিবেন না। তো আমাদের তো শহরে আর উঠোন নেই। তো আমরা এটাকে বলতে পারি যে আপনার বারান্দায় পানি জমতে দিবেন না। এছাড়া হয়তো অনেকেই থাকে না বাসায় যদি বাচ্চা-কাচ্চা থাকে, খেলনা থাকে বা ছোট পাত্র থাকতে পারে, বারান্দায় রাখে অনেকে। ওই ধরনের পাত্রে খেলনায় ওই বৃষ্টি হইছে, আপনি হয়তো পানি জমান নাই। কিন্তু বৃষ্টি হইছে ওখানে পানি একটু জমে আছে পড়ে। তো ওই ধরনের চোখে যদি আপনি দেখতে পান তাহলে ফেলে দিবেন। আর নিয়মিত পানি জমে এরকম বালতির পানি ঢেলে ফেলুন। এটা হচ্ছে যাদের বাসায়
মানে এয়ার কন্ডিশনার আছে। আ অনেকে দেখা যায় যে, এই যে আউটডোর যদি বারান্দায় রাখেন, হয়তো বালতি দিয়ে রাখেন বা কিছু। ওখানে পানিটা যদি জমে, ওই পানিটা ঢেলে ফেলে দেওয়া উচিত। কারণ না হয় ওখানে মশা জমতে পারে। মানে মশার ডিম ছাড়বে এবং বংশ বিস্তার করতে পারবে। মশা কামড়ালে ব্যথা হলে পরীক্ষা করুন এবং সংক্রমণের লক্ষণগুলো দেখুন। মশা তো কামড়াইতেই পারে। ওদের প্রিয় জিনিস ব্লাড খাবে। এখন আ এটাও ঠিক যে মশা কামড়ালেই কি আপনি সিক হয়ে যাবেন? না, সব মশার কামড়েই যে আপনি সিক হবেন তা না। এখন মশা যে মশা আপনাকে কামড়ালো, সে মশা যদি কোনো জীবাণুবাহী হয়ে থাকে, অর্থাৎ ওই মশার মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে, তাহলে কামড়ালে আপনি সিক হওয়ার সম্ভাবনা আছে। আ তো এটা তো আর এমনিতে বোঝা যাবে না। অ্যা তো সাধারণত যেটা একটু খেয়াল রাখা উচিত, যদি কোনো মশা কামড়ালে আপনার ব্যথা হয় বা ব্যথাটা দীর্ঘক্ষণ থাকে, তাহলে কিন্তু মানে ওই মশার মাধ্যমে আপনি কোনো না কোনো ডিজিজে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে বা অনেক সময় দেখা যায় এরকমও মশা আছে যে কামড়ালে ওখানে ফুলে গেছে। একদম ছোট মানে উদ্ভিদ বা বিচির মতো হয়ে গেছে। তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বাসায় যদি অ্যান্টিসেপ্টিক আমাদের হোমিওপ্যাথিতে অ্যান্টিসেপ্টিক আছে, ক্যালেন্ডুলা আপনি ক্যালেন্ডুলা লাগাতে পারেন বা আ ক্যালেন্ডুলা অ্যান্টিসেপ্টিক হিসেবে বললাম। কিন্তু আসলে পোকামাকড় এর কামড় খেলে সেক্ষেত্রে ক্যান্থারিজ লাগাতে হয় আমাদের মেডিসিন। ক্যান্থারিজ। আপনি ক্যান্থারিজ মাদার টিংচার আপনি লাগাতে পারেন ওই কামড়ানো জায়গায়। আ সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে কোনো বিষাক্ত ইয়া থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনার জ্বর হয়, দেখা গেল আপনি মশার কামড় খেয়েছেন। কোনো এক জায়গায় আপনি কনসার্টে গেছেন, আ বা আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে কোনো একটা প্রোগ্রামে গেলেন। সেখানে গিয়ে আপনি মশার কামড় খেয়েছেন। তার ২ দিন পরে আপনার জ্বর হলো। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমি তো ২ দিন আগে মশার কামড় খেয়েছি। তাহলে এটলিস্ট আপনি গিয়ে ব্লাডটা টেস্ট করান। যে কোনো ডেঙ্গু অথবা ম্যালেরিয়া অর্থাৎ মশার মাধ্যমে আ সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে, এ ধরনের কোনো জীবাণু আপনার শরীরে ঢুকে গেল কিনা। এটা একটু সিওর হয়ে যান। তো এগুলো হচ্ছে পরিবেশগত স্বাস্থ্য বিধান এবং স্ট্যান্ডার্ড বিধান। আ তার মধ্যেও কিছুটা ব্যত্যয় ঘটতে পারে বা কাস্টমাইজ হতে পারে। সেটা ডিপেন্ড করবে আ আপনি কোন পরিবেশে আছেন এবং আপনার পারিপার্শ্বিক অবস্থা কি, আপনার মুভমেন্ট কি, আপনার কর্মক্ষেত্র কেমন ইত্যাদি, ইত্যাদি সবকিছু কনসিডার করে মানে আপনি এই বিধানগুলোকে কিছুটা কাস্টমাইজ করেও কিন্তু মেনে চলতে পারেন। এখন স্বাস্থ্য অধিকার কি? আমরা স্বাস্থ্য অধিকার সম্পর্কে একটু জানবো। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত সংবিধানের মুখবন্ধ অনুযায়ী কেবলমাত্র রোগমুক্ত থাকা বা অসুখ থেকে মুক্তি নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকাই হলো স্বাস্থ্য। এটা আমি একেবারে ১ম দিন থেকেই বলে আসতেছি যে WHO এর সংজ্ঞা অনুসারে যে স্বাস্থ্য মানে কিন্তু শুধু সুস্থতাই স্বাস্থ্য না। WHO বলছে যে স্বাস্থ্য মানে শারীরিক, মানসিক এবং সামাজিক। মানে ৩ টার সুস্থতাই হচ্ছে স্বাস্থ্য। এবং এর সংবিধান স্বাস্থ্যের মানদণ্ডে সর্বোচ্চ স্বাস্থ্য উপভোগকেই স্বাস্থ্যের অধিকার হিসেবে সংজ্ঞায়িত করে। তার মানে হচ্ছে আপনার স্বাস্থ্যাধিকার বলতে আপনি কিন্তু এই ৩ টা অধিকারকেই বুঝাবেন বা ৩ টা অধিকারকেই প্রকাশ করবেন। শারীরিক, মানসিক এবং সামাজিক। ৩ টা যখন আপনার সুস্থ থাকবে তখনই আপনি বলবেন যে আপনার সুস্বাস্থ্য। এখন পরিবেশগত স্বাস্থ্যবিধি বা environmental hygiene আ এই টার্মটা কি? এটা আমরা একটু দেখি। পরিবেশগত স্বাস্থ্যবিধির ১ম লক্ষ্যই হলো পরিবেশ যেন দূষিত না হয় এবং পরিবেশে যেন রোগ জীবাণু ছড়িয়ে না পড়ে। নানা রকমের দূষণ প্রতিরোধ, মশা ও বিষাক্ত পোকামাকড় নিধন, রোগ ছড়াতে না দেওয়া, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, গাছ না কাটা, গাছ লাগানো, ইঁদুর নিয়ন্ত্রণ ইত্যাদির সবই পরিবেশগত স্বাস্থ্যবিধির মাঝে পড়ে। তার মানে এখানে আমরা আ দেখছি যে টার্ম গুলা বলা হচ্ছে সবগুলাই কিন্তু পরিবেশের উপাদান। মশা পরিবেশের মধ্যেই আছে, বিষাক্ত পোকামাকড় পরিবেশের মধ্যেই আছে।
এবং ইঁদুর, এটা তো আর আমরা ইঁদুর পুষি না। আ ইঁদুর তো অবাধে পরিবেশের মধ্যেই বাস করে। ইভেন গাছ কাটা, গাছ লাগানো এগুলোও কিন্তু পরিবেশের নিয়ন্ত্রক। আপনি যদি গাছ কেটে ফেলেন বেশি, তাহলে অক্সিজেনের যেমন ঘাটতি হবে, সবুজ কমে যাবে, আ এবং বাতাসকে রিফাইন করার মতো আ মানে সেই মেশিন হচ্ছে একটা গাছ। বাতাসকে রিফাইন করার কিন্তু একটা মেশিন হচ্ছে গাছ। সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যে চালায়, এতে কিন্তু বাতাস অনেকটা ব্যালেন্সড অবস্থায় থাকে। তো গাছ কেটে ফেলা মানে কিন্তু আপনি পরিবেশের ওই রিফাইনিং এর কাজটাকে নষ্ট করে ফেলা। এবং আপনি গাছ যদি একটা কাটেন তাহলে ২ টা গাছ লাগানো উচিত। বাট আমরা ২ টা গাছ কাটি, ১ টা গাছ লাগাই। আ তো বা লাগাই না। তো সেই ক্ষেত্রে আপনার পরিবেশের ব্যালেন্সিং টা কি হচ্ছে? আ সেটাও একটা ভাবনার বিষয়। তাহলে পরিবেশগত স্বাস্থ্যবিধির মধ্যে এই প্রত্যেকটা ফ্যাক্টরকেই আপনাকে কনসিডার করতে হবে। ইভেন আপনি ময়লা ফেলছেন, এটা কোথায় ফেলছেন? আপনি কি ডাস্টবিনে ফেলছেন? কিংবা সিটি কর্পোরেশন থেকে যে রাস্তার মোড়ে বিনগুলা রেখে গেছে ওখানে ফেলছেন? নাকি ওপেন স্পেস এ ফেলছেন? এগুলো কিন্তু ফ্যাক্টর। আমাদের মানসিক স্বাস্থ্য পরিবেশের উপর নির্ভর করে। এই কারণে কেউ হতাশায় ভুগলে তাকে হাওয়া বদলের কথা বলা হয়। অনেক সময় দেখা যায় যে সাইকিয়াট্রিস্টরা আ মানে যারা সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড আ কিংবা ওভার ডিপ্রেসড আ বা প্রচন্ড এনক্সাইটি তে ভুগেন, ওনাদেরকে বলে যে আপনার চেঞ্জ দরকার। মানে ঘুরে আসেন কোথাও থেকে। মানে এটাও মানে ওয়ান কাইন্ডস অফ আ আ মানে ট্রিটমেন্ট। তো এটা কেন? এটা আসলে দেখা যায় যে পরিবেশগত কারণে তার মনের একটা পরিবর্তন হবে। এবং আমাদের আশপাশের পরিবেশ যদি থাকার উপযোগী না হয়, ঘিঞ্জি হয়, তাহলে আমাদের উচিত যে সেই পরিবেশ চেঞ্জ করে ফেলা। কারণ আ এতে করেও কিন্তু আপনার যদি ঘিঞ্জি এরিয়াতে আপনি বসবাস করেন, আ অথবা দেখা গেল আপনি যে পরিবেশে বসবাস করছেন সেটার সাথে আপনার মেন্টাল অ্যাডাপ্টেশন হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন, দেখা যাবে যে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবে এবং মানসিক বিপর্যস্ততা আপনার কিন্তু অন্যান্য রোগও সৃষ্টি করতে পারে। তাহলে পরিবেশগত বা এনভায়রনমেন্টাল হাইজিন বলতে আপনাকে এই প্রত্যেকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। এখন এনভায়রনমেন্টাল হাইজিন এর মধ্যে কি আছে? একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে যে যেখানে সেখানে আপনি ময়লা ফেলবেন না। তারপর ইচ্ছা হলে আপনি গাছ কেটে ফেলবেন না। আরেকটা হলো কোন পানির উৎসে ময়লা ফেলবেন না। তারপর হচ্ছে কপ থুতু যেখানে সেখানে ফেলবেন না। ইভেন অনেক সময় আমরা দেখা যায় যে টিস্যু দিয়ে হয়তো মুখ-টুখ মুছে আমরা চট করে ফেলে দিলাম রাস্তায়। এই কাজটা করা যাবে না। নদী বা খালে শৌচাগার ও কলকারখানার বর্জ্যে যোগ দেওয়া যাবে না। এটাও কোনো এরিয়াতে কিন্তু এই কাজটা করে যে শৌচাগারের যে আউটিং টা কিংবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দেখা যায় যে ওখানকার যে বর্জ্যের যে আউটিং টা ওইটা ডিরেক্ট নদী বা খালের মধ্যে দিয়ে দেয়। তো এতে করে তো পানি কন্টামিনেট হচ্ছে। এটা করা যাবে না। কলকারখানার চিমনিতে রাসায়নিক ছাঁকনি ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কি হবে? যে ওই যে ধোঁয়ার সাথে বা বাতাসের সাথে ওই কেমিক্যালস গুলা কিন্তু চলে যাবে আমাদের যে এমনি উন্মুক্ত বাতাস ওখানে। আর ওই কেমিক্যালই কিন্তু আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে আমাদের বডিতে চলে আসে। তো তাহলে এই বিষয়গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে মাথায় রাখতে হবে। হয়তো মনে হতে পারে যে আমি একজন করলে কি হবে? আবার বাকি ৯ জন তো ওটা করবে না। আসলে একজন করলে একজন করে করতেই কিন্তু ওইটা একসময় অভ্যাসে পরিণত হবে এবং সম্মিলিতভাবে তখন একটা স্ট্যান্ডার্ড পরিবেশ তৈরি হবে। এখন আমরা দেখি যে স্যানিটেশন কি? তাও WHO এর মতে স্যানিটেশন শব্দটি দ্বারা সাধারণভাবে আমরা বুঝি মানুষের পয়ঃবর্জ্য নিষ্কাশনের জন্য উপযুক্ত পদ্ধতি ও এর নিমিত্তে যে সকল পরিষেবা গ্রহণ করা হয়। একই সাথে স্যানিটেশন হলো সুস্থতা বজায়ের জন্য বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধনের মাধ্যমে হাইজিন নিশ্চিত করা, স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করা, সাবানে হাত ধুতে সবাইকে উৎসাহিত করা। তাহলে এখানে কিন্তু ২ টা টার্ম আমরা দেখতেছি। একটা হচ্ছে হাইজিন আরেকটা হচ্ছে স্যানিটেশন। এখন ২ টা টার্মকে মানে এক বানিয়ে ফেললে হবে না। আসলে হাইজিন কি এবং স্যানিটেশন কি? একটু যদি
আপনারা বলেন, আমি শুনতে চাই। হাইজিন কি এবং স্যানিটেশন কি? কারণ আপনারা এজ এ ডক্টর অফ পাবলিক হেলথ মানে অর্থাৎ লার্জ ভলিউমে যদি আপনারা ডক্টর হিসেবে সেবা দিতে চান, তাহলে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি আপনারা বলেন, যতখানি মানে আপনাদের নিজস্ব চিন্তা অনুসারে যে হোয়াট ইস স্যানিটেশন অ্যান্ড হোয়াট ইস হাইজিন? হাইজিন হলো প্রকৃতপক্ষে ব্যক্তিগত অথবা সমষ্টিগতভাবে নিরোগ হুম, অবস্থায় সুস্থ শরীরে বাঁচিয়ে থাকার উপায়। হুম। আর স্যানিটেশন? আর স্যানিটেশন তো পাবলিক হেলথ। আচ্ছা, আপনি স্যানিটেশন। অনেকটা আ কাছাকাছি গিয়েছেন। আমি আরেকটু যোগ করি আরকি। জি স্যার। আসলে হাইজিনটা হচ্ছে আমাদের অ্যাটেম্প্ট। মানে আমাদের এইটা করতে হবে, ওইটা করতে হবে মানে নিরাপদ থাকার জন্য, সুস্থ থাকার জন্য এই কাজগুলা করতে হবে। বা আমাদের খাদ্যটা নিরাপদ হইতে হবে। আ মানে পানিটা বিশুদ্ধ করে তারপর খেতে হবে। এগুলো হচ্ছে হাইজিন। আমরা বলি না যে হাইজিন হাইজিন। ফুড। হ্যাঁ? হ্যাঁ, আর হ্যাঁ। স্যানিটেশন হচ্ছে নিরাপদ। তার মানে অলরেডি এটা মানে আ নিরাপদ। মানে আমরা এটা নিশ্চিত আছি যে হ্যাঁ, এই পানিটা খেলে আমার কোন সমস্যা হবে না। এটা বিশুদ্ধ পানি। যেমন ল্যাট্রিনটা ব্যবহার করলে সমস্যা হবে না যে এটা স্যানিটারি ল্যাট্রিন মানে নিরাপদ পায়খানা। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। হ্যাঁ, মানে একটা হচ্ছে যে অলরেডি কনফার্মড। আর আরেকটা হচ্ছে যে আমাদের অ্যাটেম্পট নিতে হবে। যে এটাকে নিরাপদ করতে হবে। ঠিক আছে? তো তাহলে ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু সেই কথাটাই বলতে যাচ্ছে যে আমরা স্যানিটেশন যদি করতে যাই তাহলে কয়েকটা টার্ম কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পয়ঃবর্জ্য নিষ্কাশন। অর্থাৎ আমাদের যে ওয়াস্ট ম্যাটেরিয়াল বা বর্জ্য পদার্থ যেগুলো আছে, বিশেষ করে আসলে আমাদের পার্সোনাল বর্জ্য পদার্থ বলতে তো বাসার যে সমস্ত ধরেন আপনার বাসায় প্রতিদিন রান্না হয়, তাহলে তরি-তরকারি যেগুলা মানে তরি-তরকারির ছোবা বা ইত্যাদি ফেলে দেওয়া হয়, এগুলো কিন্তু বর্জ্য। তো এগুলো বর্জ্য আছে, আবার কলকারখানার বর্জ্য আছে, হসপিটালের বর্জ্য আছে। মানে অল মানে ওয়াস্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ? এই বর্জ্যগুলাকে আপনি কিভাবে নিষ্কাশন করবেন? মানে নিষ্কাশনের ব্যবস্থাটা আপনার ভালো হতে হবে, ম্যানেজমেন্টটা। এটার দিকে গুরুত্ব দিতে হবে। মানে আপনি যদি স্যানিটাইজড করতে হয়। আরেকটা হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের খাবার পানি। নিরাপদ পানি হতে হবে। কারণ এই পানিবাহিত মানে অনেক রোগ কিন্তু আছে পানিবাহিত। যেটা মানে আমরা খুব সহজেই কিন্তু আ আক্রান্ত হতে পারি। কারণ যেহেতু পানি তো আমরা প্রতিদিন পানি ছাড়া তো বাঁচতে পারব না। পানি আমরা খাই। তো এখন কথা হচ্ছে যে আসলে ওইটাকে আমরা অতটা গুরুত্বও দেই না। পানি আমরা গুরুত্বপূর্ণ মানে খাবারের মধ্যে পানিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পানি ছাড়া আমরা চলতেই পারব না। বাট ওটাকে আমরা গুরুত্ব দেই কম। যে আমরা যে পানি খাচ্ছি এটা কতখানি নিরাপদ আমরা কিন্তু সেই চিন্তাটা কম করি। হ্যাঁ? অথবা দেখা গেল যে আমি বাসায় অন্য একটা জিনিসের পিছনে মানে অনেক টাকা খরচ করলাম। কিন্তু হয়তো ওই ফিল্টার মানে বিশুদ্ধ পানির জন্য যদি আমি ফিল্টার লাগাই ওখানে টাকা খরচ হবে সেটা আমি করছি না। হ্যাঁ? কারণ ওখানে টাকা বেশি লাগবে। কিন্তু তার চেয়ে বেশি টাকা খরচ করে হয়তো আমি বাসায় অন্য একটা জিনিস কিনে ফেলছি। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। আ বাট ওটাকে আমরা গুরুত্ব কম দিই। বাট বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে বলেছে তার মধ্যে এটা একটা। যে বিশুদ্ধ পানি। আর আরেকটা হলো স্যানিটারি ল্যাট্রিন। এটা মনে হতে পারে যে এটা এমন কি গুরুত্বপূর্ণ জিনিস? যে এটা তো ল্যাট্রিন। মানে ওখানে তো আমি ঘুমাবো না। তাইলে এটা এত নিরাপদ বা আ স্যানিটারি হওয়ার দরকারটা কি? হ্যাঁ, দরকার আছে। কারণ আপনি যে ল্যাট্রিনটা ব্যবহার করবেন, ওই ল্যাট্রিন ব্যবহারের মাধ্যমেও কিন্তু আপনি কোন না কোন ডিজিজে আক্রান্ত হতে পারেন। কারণ আপনি তো ল্যাট্রিনটা একা ব্যবহার করবেন না। আপনার আগেও কেউ ব্যবহার করে আসবে। তাহলে উনার মধ্যে যদি কোন দূষিত কিছু থাকে, অর্থাৎ সেখানে যে ম্যানেজমেন্টটা মূলত ল্যাট্রিনের যে ম্যানেজমেন্টটা, ওই ম্যানেজমেন্টটা যদি নিরাপদ না হয়, তাহলে আপনিও কিন্তু আরেকজনের কোনো খারাপ জীবাণু দ্বারা আপনি ওই ল্যাট্রিন ব্যবহার করে খারাপ জীবাণু দ্বারা আপনিও আক্রান্ত হতে পারেন। যেমন আমি একটা তথ্য দিই। ইন্ডিয়াতে আ কি করল? দেখা গেল একসময় যে মেয়েরা বা মহিলারা পাবলিক টয়লেট যখন ইউজ করে, আ পাবলিক টয়লেট
মিনস হচ্ছে আমি বলতে চাচ্ছি যেটা আপনার ইউরিনেশন। ইউরিনেশনের জন্য পাবলিক টয়লেট ইউজ করে এরা মানে মেইলি ডিজিজে অনেক বেশি আক্রান্ত হতে শুরু করলো। মানে তখন এটা ওখানকার যে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ওরা চিন্তা করলো কারণ কি? হঠাৎ করে কেন এত মেইলি রোগে আক্রান্ত হচ্ছে? মেয়ে বা মহিলারা। তখন দেখলো যে আসলে ওখানে মানে মেয়েদের জন্য যে পাবলিক টয়লেট গুলা আছে বা ইউরিনেশন সিস্টেম আছে ওইটা দিয়ে ওই দেখা গেছে কোনো একজন মেয়ে বা মহিলা আগে ইউজ করে গেছে এবং আরেকজন পরবর্তী ইউজ করছে সে আক্রান্ত হচ্ছে। এইভাবে মানে সংক্রমিত হয়ে বেশি মানে লেডিরা মানে রোগে আক্রান্ত হচ্ছে। তখন করলো কি গভর্নমেন্ট ওখানে যে না ওই ছেলেদের যে মানে ইউরেনেশন এর জন্য যে প্যান ইউজ করা হয় ওখানে ওইটার মধ্যেই একটা ডিভাইস ওরা ইউজ করতে শুরু করলো যে মেয়েরাও দাঁড়ায় ওখানে প্রস্রাব করবে এবং ওই ডিভাইসটা প্রস্রাব করার আগে ওই ডিভাইসটা ওখানে বসায় নিবে এবং প্রস্রাব করে ওটাকে ফেলে দিবে। এটা কিন্তু ইন্ডিয়াতে আছে। তো এটা কেন? এটা হচ্ছে জাস্ট হচ্ছে ওই যে স্যানিটাইজেশন এর জন্য। তখন দেখা গেল যে এটা করার পর যে ওখানে লেডিরা আগে মানে যত বেশি মেইলি রোগে আক্রান্ত হতো ওইটার সংখ্যাটা কমে আসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে স্যানিটারি ল্যাট্রিন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ওই যে যদিও এটা মানে অন্য সেন্সে একটা মানে কি বলবো যে লোককথা আছে বাট আমি এটা আমাদের মেডিকেল সেন্সে বলবো। মানে কথাটা হচ্ছে যে কারো বাড়িতে গেলে ওই তার যদি আপনি ল্যাট্রিনে যান তাহলে বুঝতে পারবেন যে তার কালচার বা হ্যাবিট মানে তার রুচিবোধ বা তার স্ট্যান্ডার্ড এগুলো আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু একটা লোককথা আছে। আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলবো যে হ্যাঁ, কারো বাড়িতে গেলে যদি আপনি ওই ল্যাট্রিন ইউজ করেন তাইলে আপনি বুঝতে পারবেন যে ওরা আসলে কতটা স্বাস্থ্য সচেতন। কিংবা আ ওদের ফ্যামিলির লোকজন কতখানি সুস্থ থাকে বা থাকে না। এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে এই লেট্রিন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আ ফ্যাক্টর। তো এইজন্য WHO এর কথা অনুসারে যে স্যানিটারি ল্যাট্রিন আরেকটা হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া। হ্যাঁ, আপনি সাবান দিয়ে প্রতিবারই হাত দিতে হবে নট নেসেসারি। এটা ডিপেন্ডস। আপনি হয়তো দেখা গেল যে পেশেন্ট দেখলেন। পেশেন্ট দেখে বলতে পারেন যে, "আমি তো এমন কোন পেশেন্ট দেখি নাই যে যার মাধ্যমে আমার মধ্যে কোন ডিজিজ আসতে পারে।" না দেখেন, তারপরও আপনি পেশেন্ট দেখলেন। তারপর যখন আপনি দেখা শেষ হলো, তারপর ফাইনালি আপনি হাত-মুখ ধুয়ে নেন এবং সেক্ষেত্রে আপনি হ্যান্ড ওয়াশ ইউজ করেন বা সাবান ইউজ করে হাত-মুখ ধুয়ে নেন। আ কিংবা ধরেন আপনি বাজার করে আসলেন। তারপরেও আপনি সাবান দিয়ে হাত ধোয়া। এরকম আপনাকে ভেবে সেটা বুঝতে হবে যে কখন আপনি সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত। এখন দেখা গেল আপনি সারাদিন বাসা থেকে বের হন নাই। সারাদিন ঘরের ভিতরেই ছিলেন। তখন কিন্তু আপনাকে মানে ওই সারাদিনে ৩ বেলায় ৬ বার সাবান দিয়ে হাত ধোয়ার দরকার নেই। হ্যাঁ? এজন্য বললাম যে এটা ডিপেন্ডস আরকি। তো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্যানিটেশন বলতে মানে এগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে। এখন হাইজিন আমাদের সুস্থ থাকার সাথে সম্পর্কিত সকল বিষয়ের সাথে সম্পর্কিত। এবং স্যানিটেশন হলো আমাদের আশপাশের পরিষ্কারের সাথে সম্পর্কিত যেন আমরা হাইজিন মেনে চলতে পারি। যেটা ওই যে আপনি একটু আগে বলতে চেয়েছেন আ এই টার্মটাই আরকি। এখানে আমি ২ টা ছবিও দিয়েছি। উপরে যেমন দেখা যাচ্ছে যে হাত ধুচ্ছে। আর নিচে হচ্ছে যে হাইজিন এবং স্যানিটেশন এর ডিফারেন্সটা কি? এখন আমরা দেখি যে এই যে স্যানিটারি ল্যাট্রিন নিয়ে এত কথা বললাম যে আসলে স্যানিটারি ল্যাট্রিন বা স্বাস্থ্যসম্মত পায়খানা বা নিরাপদ পায়খানা বলতে কি বোঝায়? যে পায়খানার মল দেখা যাবে না। তার মানে আপনার পায়খানাটা ঐরকমই হতে হবে। কাভার্ড বা আপনার ফ্যান সিস্টেম আ হতে হবে। যার মধ্যে মশা-মাছি, কীট-পতঙ্গ আচ্ছা এটা স্পেলিংটা মিস্টেক হয়েছে। কীট-পতঙ্গ ঢুকতে পারবে না। যে পায়খানা থেকে দুর্গন্ধ ছড়াবে না। অর্থাৎ এটার গন্ধ বাইরে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের শহরের বাড়িগুলাতে কিন্তু এই ব্যবস্থাটা সব বিল্ডিং এ আবার থাকেও না। কোন বিল্ডিং এ থাকে যারা বুদ্ধিমান বা বিষয়গুলো জানে, ওরা অনেক সময় দেখা যায় ওই যে অ্যাডজাস্ট ফ্যানের মতো ইয়েতে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগায় দেয়। আবার অনেকে এক্সটার্নাল পাইপ ইউজ করে মানে গন্ধটাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আবার কোন ইয়েতে এটা থাকেই না। তাহলে এটাও কিন্তু ঠিক না। যে পায়খানা কোন পানির উৎসকে দূষিত করবে না। এখন ওখানে
দেখা যাবে যে আপনার ওয়াশরুমে আপনার যে পানির ট্যাপ গুলো আছে ওইগুলার ইউজ মানে এমন যদি হয় যে আপনি গোসল করতেছেন যে ট্যাপের পানি দিয়ে আপনি ওই কি বলবো বাথরুমের পানিটাও সেই পানি ইউজ করতেছেন, তাইলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হলো না। ওখানে সেপারেট সেপারেট ট্যাপ থাকা দরকার। তো এই ব্যবস্থাগুলোর দিকে গুরুত্ব দিতে হবে। যে পায়খানা পরিবেশ দূষিত করবে না, আর যে পায়খানা পরিবেশ মাটি অথবা ভূমি দূষিত করবে না। তার মানে আমরা স্যানিটারি ল্যাট্রিন বলতে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। আর নিম্নমানের স্যানিটেশন পরিবেশ ও স্বাস্থ্যের উপর কিরূপ প্রভাব ফেলতে পারে? এখন যদি আপনার ল্যাট্রিনটা নিম্নমানের স্যানিটাইজড হয় বা ওরকম নিরাপদ না হয়, তাহলে কোন ধরনের স্বাস্থ্যের মানে ঝুঁকি হতে পারে? এটা খুবই স্বাভাবিক। রোগের সংখ্যা বৃদ্ধি পাবে। প্রথমত আপনি আ যেই ডিজিজ গুলাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, বা যে ধরনের জীবাণু দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন, ওইটা কি? ওইটা হচ্ছে মানে any types of বা any kinds of worm মানে কৃমি। কৃমি মানুষের শরীরে প্রবেশ করার জন্য উপযুক্ত স্থান হচ্ছে বাথরুম। আর তারপর হচ্ছে ইন জেনারেল প্লেস হচ্ছে স্যাঁতসেঁতে জায়গা এবং ১ম জায়গা হচ্ছে বাথরুম। এজন্য আপনার বাথরুম প্রথমত হচ্ছে যেমন আমরা আ মানে বাংলাদেশীদের সিস্টেমটা হচ্ছে উল্টা। আমরা বাংলাদেশীরা হচ্ছে বাথরুমের মধ্যে ইচ্ছামত পানি ঢালতে থাকি। মানে বাথরুম ভিজা রাখি। বাট এটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত না। আপনি বাথরুম যত ড্রাই রাখবেন তত স্বাস্থ্যসম্মত। এবং বিদেশীরা সেটাই মেইনটেইন করে। বাথরুম ড্রাই রাখে। কিন্তু আমরা বাঙালিরা হচ্ছে উল্টা করি। যে বাথরুমের মধ্যে ইচ্ছামত পানি ঢালি। এবং ওইটা হচ্ছে স্বাস্থ্যসম্মত না এবং তার মাধ্যমে জীবাণু দ্বারা আপনি আরো বেশি, বেশি সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হচ্ছে any kinds of worm can attack you from any wet place. তো সেটা বাথরুমের পরবর্তী যেটা আমি বললাম সেকেন্ডারি যে আপনার স্যাঁতসেঁতে যেকোনো জায়গা থেকেও কিন্তু আপনি তো দ্বিতীয়ত হচ্ছে যে আদার টাইপস অফ জার্ম হতে পারে সেটা যেমন অনেকের ডিসেন্ট্রি হয়। ডিসেন্ট্রির মধ্যেও টাইপ আছে। এমিবিক ডিসেন্ট্রি আপনারা হয়তো নাম শুনেছেন। এমিবিক ডিসেন্ট্রি। মানে এমিবা দ্বারা আক্রান্ত হয়ে যে ডিসেন্ট্রি হয়। এছাড়াও আরো অন্যান্য টাইপের ডিসেন্ট্রি আছে। তো ওই ডিসেন্ট্রি বলেন, কলেরা বলেন, আ এগুলা পানিবাহিত আবার এট দ্য সেম টাইম আপনার আ বাথরুমটা যদি মানে স্বাস্থ্যসম্মত বা নিরাপদ না হয়, আ সেই কারণেও কিন্তু আপনিও আক্রান্ত হতে পারেন। একজন ডিসেন্ট্রির পেশেন্ট দেখা গেল আপনি বাথরুম ইউজ করার আগে আ ইউজ করে আসছে। আপনি আবার তারপরে ইউজ করলেন। দেখা গেল তার যে জীবাণু, ওই জীবাণুটা আপনার মধ্যেও যেতে পারে। এটা ডিপেন্ড করবে ওই যে একটু আগে বললাম যে যদি আপনার হাত মুখ ধোয়ার যে পানির ট্যাপ ওইটা আর আপনার বাথরুমের ইউজ করা পানির ট্যাপ একই ট্যাপ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে হবেই। তো কাজেই এগুলো হচ্ছে সব আমি রিস্ক ফ্যাক্টর গুলো বললাম। পরিবেশ দূষিত হওয়ার তো ইন জেনারেল, পানি দূষিত ইন জেনারেল, পানি ও মলবাহিত রোগ দ্বারা আক্রান্ত হয়। যেমন আপনাদেরকে একটা তথ্য দিই সেটা হলো আহ ধরেন এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। আহ মহিলারা দেখা যায় প্রায়শই আপনার ওভারিয়ান সিস্ট, তারপর হচ্ছে উম ইউটেরাসে কোন ধরনের ইনফেকশন, হ্যাঁ? এগুলা মানে অনেক সময় পাওয়া যায় পেশেন্ট এই ধরনের। তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলার কারণ কি? এখন ওভারিয়ান সিস্টের অন্যান্য ধরনের কারণ আছে। অনেক ধরনের কারণ আছে। আ সেগুলাতে আমি এখন যাব না। কিন্তু ওই যে আপনার যে ইনফেকশন, হ্যাঁ? ইউটেরাসে যে ইনফেকশন হয়, ওইটার কারণ কি? কিংবা অন্য যে সমস্ত যৌন রোগ হয়, ওগুলার কারণ কি? এখন এগুলোর কারণ হিসেবে আপনার আ ইন্টারকোর্স এর মাধ্যমে হতে পারে সেটা একটা কারণ। আর অন্যান্য কারণের মধ্যে যেমন অ্যা যদি নিরাপদ বাথরুম ইউজ করা না হয়, সেখানে যদি আপনার এই যে পানি ইউজ করার সিস্টেমটা ভালো না হয়, তাহলে নিজের মাধ্যমেই কিন্তু নিজে আক্রান্ত হবে। ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এটা। নিজের মাধ্যমেই কিন্তু নিজে যৌন রোগে আক্রান্ত হবে।
এগুলো ডিটেলস ইয়ে আছে, ওখানে আমি যাব না। তো এটা আমি জাস্ট একটা একটু হিন্টস দিলাম আরকি। তো এজন্য বললাম যে পানি ও মলবাহিত রোগ দ্বারা আক্রান্ত হওয়া, মহামারী দেখা দেওয়া, এটাও হতে পারে। স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হওয়া, স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হওয়া মানে কি? যে যদি আউট অফ কন্ট্রোলড হয়ে যায়। আ এমন কোন ধরনের কন্টামিশন যেটা নাকি আপনি আর ম্যানেজ করতে পারছেন না। আপনি একজন মানে কি বলবো যে ওই যে পাবলিক হেলথ ডক্টর হয়ে আপনার পক্ষে সেটা ম্যানেজ করা টাফ হয়ে গেল। আ সেজন্য আপনাকে এই বিষয়গুলোকে কনসিডার করতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় তখন বৃদ্ধি পাবে। কারণ দেখা যাবে যেটা আপনি হয়তো এই ব্যবস্থাপনাগুলোর মাধ্যমে কম খরচে ম্যানেজ করতে পারতেন, যখন এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তখন কিন্তু আপনি বেশি খরচ করেও আপনার ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে। এখন চিকিৎসা বিষয়ক স্বাস্থ্যবিধিগুলা কি? অর্থাৎ এজ এ ডক্টর আপনার কি বিধি মেনে চলা উচিত? চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণের সাথে সম্পৃক্ত ঐসব অনুশীলনের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো রোগ সংক্রমণ কমায় বা রোধ করে। এগুলো হচ্ছে যেমন সংক্রমিত ব্যক্তি বা বস্তুকে আলাদা করে ফেলা যাতে জীবাণু না ছড়ায়। আপনি ধরেন ১০ জন পেশেন্ট দেখলেন। তার মধ্যে হতেই পারে ওখানে বিভিন্ন ধরনের পেশেন্ট। তার মধ্যে যদি এমন পেশেন্ট থাকে যে যার রোগের ধরনটা এমন যে যেটার মাধ্যমে অন্য কেউ সংক্রমিত হতে পারে। তাহলে আ ওই রোগীকে আপনার একটু সেপারেটলি দেখা উচিত বা একটু অন্য রোগীদের থেকে আলাদা করে রাখা উচিত। আ কিংবা তাকে দেখার টাইমিংটা অন্যভাবে দেওয়া উচিত। চিকিৎসা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা বা স্টেরিলাইজ করা। চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি বলতে ধরেন আপনার একটা স্টেথোস্কোপ থাকতে পারে, আ আপনার একটা প্রেশার মেশিন থাকতে পারে, কিংবা আপনার একটা আ ডায়াবেটিস মাপার জন্য যে পেন্স করার জন্য একটা ইয়ে থাকতে পারে। আদার্স আরো অনেক, অনেক মানে টুলস থাকতে পারে যেগুলো প্রাথমিকভাবে আপনি ইউজ করবেন। এখন আপনি যেহেতু এগুলা পেশেন্ট এর কাছে ইউজ করতেছেন, তাহলে এগুলাকে মাঝে, মাঝে কিন্তু স্টেরিলাইজ মানে জীবাণুমুক্ত করা উচিত। কারণ আপনি তো এই একই ডিভাইস বা টুলস গুলা হচ্ছে অনেক অনেককেই ইউজ করবেন। তো এখন অনেকের যদি ইউজ করবেন, কারো জীবাণু দেখা গেল আছে। তো তার মাধ্যমে তো অন্যের কাছেও ছড়াতে পারে। এটা যেমন একটা যেমন আপনি ডায়াবেটিস যখন টেস্ট করবেন, আপনার নিডেলটাকে চেঞ্জ করা উচিত। প্রত্যেকের জন্য নতুন, নতুন নিডেল ইউজ করা উচিত। কারণ হয়তো যিনি অ্যা ডায়াবেটিস আপনি ১ম চেক করলেন, এমনিতে দেখা গেল সুস্থ। বাট তার ব্লাড এর মধ্যে তো কোনো মানে জীবাণু থাকতে পারে। যদি আপনি একই নিডেল অন্যের জন্য ইউজ করেন, তাহলে দেখা গেল যে তার জীবাণু ওই ব্যক্তির মধ্যে চলে গেল। তাহলে এই বিষয়গুলো আপনাকে মেইনটেইন করতে হবে। আর আপনার সেফটির জন্য মাস্ক, তারপর হচ্ছে অ্যাপ্রন, হেড ক্যাপ, হ্যান্ড গ্লাভস এগুলা ইউজ করতে হবে। আপনাকেও তো মানে নিরাপদ থাকতে হবে। সেজন্য। আর ক্ষতস্থান ভালো করে ব্যান্ডেজ এবং ড্রেসিং করা। এখন বলতে পারেন আমাদের ক্ষতস্থান কোত্থেকে আসলো? আমরা তো হোমিওপ্যাথি ডাক্তার। না কেন? হোমিওপ্যাথি তো সার্জারি সাবজেক্ট আছে। আছে তো। আপনারাও জানেন সার্জারি সাবজেক্ট আছে। এখন বিষয়টা হলো যে সার্জারি বলতে মাইনর সার্জারি গুলা আ মানে আপনার আয়ত্তে থাকবে। আপনি তো আর গিয়ে ওপেন হার্ট সার্জারি করবেন না। কোন অ্যালোপ্যাথি ডাক্তারও কিন্তু ওপেন হার্ট সার্জারি করে না। মানে কোন অ্যালোপ্যাথি এমবিবিএস ডাক্তার ওপেন হার্ট সার্জারি করে না। কে করে? যে নাকি সার্জারিতে এফসিপিএস করে। মানে এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এ যে সার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন করে সে করে। তো কাজেই আপনিও যদি একজন গ্র্যাজুয়েট ডাক্তার হন, আপনি তো ওই বড় ধরনের সার্জারি আপনি কেন করবেন? আপনিও যদি এবার পোস্ট গ্রাজুয়েশন সার্জারিতে গিয়ে করেন, তাহলে আপনিও করতে পারবেন। কোন সমস্যা নেই। বাট আপনি মাইনর সার্জারি ধরেন কেউ কেটে চিরে আপনার কাছে চলে আসছে। সেটা কিন্তু আপনি ট্রিটমেন্ট দিতে পারেন। আপনি সুন্দর করে ব্যান্ডেজ করে দিবেন। সেখানে আ আমাদের যে মেডিসিন আছে আপনি ওখানে ক্যালেন্ডুলা লাগায় দেন। তারপর হচ্ছে তাকে ওই ক্ষতস্থান শুকানোর জন্য যে উপযুক্ত মেডিসিন, সে মেডিসিন খেতে দেন। তো এই যে ড্রেসিং করা বা টাইম টু টাইম তাকে ড্রেসিং করার জন্য যদি আপনি আসতে বলেন, ড্রেসিং করে দিবেন। তো এই বিষয়গুলা মেইনটেইন করতে গেলে আপনাকেও কিন্তু ওই যে সেফটি আ যে রুলস, এই রুলস গুলা মেইনটেইন করতে হবে। আর ট্রিটমেন্ট এ যে সমস্ত ওয়াস্ট মেটেরিয়াল আছে, এগুলা নিরাপদ স্থানে মানে একটা ক্লোজড আ প্লেস এ আপনাকে রাখতে হবে। আর পুনরায় ব্যবহারযোগ্য যে সমস্ত উপকরণ থাকবে, যেমন আপনার ড্রেস, প্যাড এগুলা সবসময় স্টেরিলাইজ করতে হবে। মানে জীবাণুমুক্ত করতে হবে। এই হচ্ছে আজকের লেসন গুলা। তো এখন কোন কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন।